সাংবাদিক বন্ধুগণ, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন আগামী 25শে নভেম্বর ত্রিপুরা রাজ্যের একটি পৌর নিগম এবং বাকি 19টি পুরসভা এবং নগর নিগমে ভোট হওয়ার কথা ছিল, এবং সেই মতে 27শে অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত নমিনেশন দাখিলের কর্মসূচি, এবং তারপর 5 তারিখে নভেম্বরে স্কুটিনি, 8 তারিখে ছিল প্রত্যাহার বা উইথড্র। এই নির্বাচন ঘোষণার পর থেকেই নমিনেশন যাতে বিরোধী দলগুলি, বিশেষ করে বামপন্থীরা যাতে নমিনেশন না দিতে পারে, তার জন্য ব্যাপক সন্ত্রাস সারা রাজ্যে হয়। যাদের নাম ঠিক হয়েছে তাদের বাড়িঘর আক্রমণ করা, প্রস্তাবকারীদের আক্রমণ করা, এগুলি হয়েছিল। এর মধ্য দিয়ে নমিনেশন 3 তারিখ পর্যন্ত যে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু সারা রাজ্যের মধ্যে 60টা জায়গায়, মোহনপুর, রানীবাজার, জিরানিয়া, তারপর বিশালগড়, শান্তিরবাজার, উদয়পুর, এরকম 60টি জায়গাতে বিরোধীরা কোনো নমিনেশন দিতে পারেনি। এই অবস্থা চলছিল। তারপরে যারা দিয়েছে নমিনেশন তাদের ক্ষেত্রেও চেষ্টা হচ্ছে। ধর্মনগরে একজন বামপন্থী প্রার্থী নিকুঞ্জ দেবনাথ, উনি নমিনেশন দিয়েছিলেন, কিন্তু জোর করে 4 তারিখ রবিবার ওনাকে জোর করে রিটার্নিং অফিসারের বিষয়ে নিয়ে প্রত্যাহারপত্র জমা দেওয়া হয়। এটা সম্পূর্ণভাবে বেআইনি, এবং এতে যে রিটার্নিং অফিসার যা করেছেন এটা নিন্দনীয় এবং সঠিক কাজ করেননি। কারণ নমিনেশন প্রত্যাহার তারিখ ছিল 8, 5 তারিখ স্কুটিনি ছিল। এই নিকুঞ্জ দেবনাথের বিষয়টা নিয়ে আমরা হাইকোর্টে একটা মামলা করি। এই মামলাটা আজকে ডিভিশন বেঞ্চে একটা অর্ডার হয়েছে। অর্ডার সংক্রান্ত ব্যাপারে বলবেন। আর সমর চক্রবর্তী আগে পুরসভার ডেপুটি মেয়র ছিলেন, ওনার বাড়িতে ওনার উপর 7-8 বার আক্রমণ হয়েছে এর আগেও, এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালও হয়েছে। উনিও একটা সিকিউরিটি চেয়ে এবং ফ্রি ফেয়ার ইলেকশনের প্রশ্নে ব্যক্তিগতভাবে আদালতে হাইকোর্টে একটা মাননীয় আদালতে কেস করেছিলেন। এইটাও আজকে অর্ডার হয়েছে। আর সার্বিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, রাজ্য কমিটির পক্ষ থেকে একটা মামলা মাননীয় আদালতে হয়। সেইটা সারা রাজ্যে যেখানে যেখানে নির্বাচন হবে সেখানে ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয়, বিরোধী পক্ষের প্রার্থীরা, সমর্থকরা যাতে কাজ করতে পারে, পুলিং এজেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে যা বোঝা করতে পারে, এই দাবিতে একটা মামলা হয়েছিল। সেইটারও আজকে মাননীয় আদালত রায় দিয়েছেন। আপনারা দেখছেন এই মামলাটা লড়েছেন আমাদের বিশিষ্ট আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ। উনি বলবেন এটা সংক্রান্ত ব্যাপারে। সমর চক্রবর্তীর যে মামলাটা, এই মামলাটা লড়েছেন আমাদের অ্যাডভোকেট শিশির চক্রবর্তী, আর সাথে অন্যরা ছিল। আর ধর্মনগরের মামলাটা সৈকত শাহ, উনি এখনো এসে পৌঁছননি, তারাও ছিলেন। এটা সম্বন্ধেও তারা রিপোর্ট করবেন। আপনাদের মাধ্যমে আমরা এই আদেশের যে বিষয়বস্তু, যে নির্দেশ, সেটা জনগণের কাছে, ভোটারদের কাছে, মানুষের কাছে নিয়ে যেতে চাই। এবং প্রশাসন, এই যে সরকার, যে দল, সরকারি দল বিজেপির যে বাইক বাহিনী বিভিন্ন জায়গায় যেভাবে এখনও করছে, পুলিশ যাতে এটার উপর হস্তক্ষেপ করে নির্দেশ মোতাবেক, নির্দেশের দরকার না, পুলিশের দায়িত্ব হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ না, একটা অংশ ওদের পক্ষ নিচ্ছে। এইটা নিন্দনীয়। গণতন্ত্রে একটা বহুদলীয় সমাজ ব্যবস্থা, সমস্ত রাজনৈতিক দল, এমনকি নির্দল প্রার্থীও যদি থাকে, ব্যক্তিগতভাবেও সবাই মত প্রকাশের অধিকার আছে, ভোট চাইবার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে। এই বাতাবরণটা ত্রিপুরা রাজ্যে ছিল না, এইটা এখন হয়েছে। এটা থেকে মানুষ মুক্তি চায়। কাজেই এই প্রসঙ্গে আদালতে মামলা হয়েছে। এখন মামলা সংক্রান্ত ব্যাপারে ওরা বলবেন।
সকলকে শুভ সন্ধ্যা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, আপনারা সকলেই জানেন ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকেই, বরং বলবো তার আগে থেকেই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বা লেফট ফ্রন্ট যারা সাপোর্টার্স আছে, ক্যান্ডিডেটস আছেন, বা যারা প্রস্তাবক আছেন, বা যারা এমনি ভোটার্স আছেন ইন জেনারেল, ওদের ওপর অকথ্য অত্যাচার চলছে। এফআইআর কোথাও করতে পারছেন না ওনারা। যেখানে এফআইআর করার সামান্যতম সাহসটুকু যোগাচ্ছেন, ওখানে পুলিশের এত ব্যর্থতা এবং পুলিশের এত দ্বিচারিতা চলছে, যে কারণে মানুষ কোনো বিচার পাচ্ছে না। এবং তার ফলশ্রুত এই যে ইলেকশন আমাদের প্রসেস, তার মানে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত করার একটি উপায়। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার উপায়টি একেবারেই ব্যর্থ হিসাবে প্রমাণিত হচ্ছে। পুলিশ শুধু দেখছে, নির্বাক দ্রষ্টা হয়ে শুধু পুলিশ দেখছে। ইলেকশন কমিশন কোনো কাজই করছেন না। ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার যারা আছেন বা রিটার্নিং অফিসার যারা আছেন, ওনাদের বারংবার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ওনাদের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে যে ব্যাপারগুলোকে একটু নজর দিন, সব কিছুকে একটু দেখুন যাতে সুষ্ঠুভাবে ইলেকশন হয়। যাই হোক, কোনো সাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পায়নি। মার্কসিস্ট ত্রিপুরার ইলেকশনের ক্ষেত্রে কিছু পাননি। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে আজকে আমাদের একটি রিট পিটিশন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট আজকে আমাদের মাননীয় উচ্চ আদালতে দাখিল করেছেন। এটা শুনানি আজকেই হয়েছে। আজকে ডিভিশন বেঞ্চ কম্প্রাইজিং অফ অনারেবল জাস্টিস এস তালাপাত্র অ্যান্ড অনারেবল জাস্টিস এস জি চট্টোপাধ্যায়, ওনাদের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। মামলাটির মধ্যে কমিউনিস্ট পার্টি নিজেই পিটিশনার ছিল। কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে যে রিলিফগুলো চেয়েছে সেটা আমি একটু সংক্ষেপে বলছি, বলার কারণ এই, কারণ কোথাও একটু কেউ ছড়াচ্ছেন গুজব যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নাকি তাদের পিটিশনের থ্রুতে চেয়েছেন যে যাতে স্থগিত করা হয় ইলেকশন প্রসেসটাকে। সেটা সর্বৈব মিথ্যে। কারণ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কখনোই ইলেকশন গণতান্ত্রিক কোনো পদ্ধতিকে বন্ধ করার জন্য কোনো দাবি কখনোই করতে পারে না, এবং এই রিট পিটিশন দ্বারাও ওনারা করেননি। এই রিট পিটিশন দ্বারা ওনারা যা চেয়েছেন সেটা হলো, এক, যে মিউনিসিপ্যাল ইলেকশন যে আছে, যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল এবং যে বিভিন্ন নগর পঞ্চায়েতে যে ইলেকশনগুলো আছে, সেটা যাতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় সেটা যাতে সুনিশ্চিত করে স্টেট ইলেকশন কমিশন, এক। দ্বিতীয়, পুলিশ যেন তার যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে পুলিশ যেন সরে না যায় কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে, বাহ্যিক কোনো প্রভাব দ্বারা, কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা যেটা ওনারা করছেন সেটা দ্বারা প্রভাবিত হয়ে ওদের যে গুরুদায়িত্ব আছে, যে সাংবিধানিক এবং যে স্ট্যাটুটারি দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে যেন ওনারা সরে না যান। তারপর প্রত্যেকটা ভোটার, ত্রিপুরার প্রত্যেকটা আম জনতা, রেসিডেন্ট, ওদের যাতে সিকিউরিটি এনশিওর করে, ওরা যেন বুথ পর্যন্ত পৌঁছতে পারেন, ওনাদের গণতান্ত্রিক যে অধিকার আছে সেটা যাতে ওনারা বাস্তবায়িত করতে পারে, সেটা শুধু যেন খাতায় কলমে কাগজে শুধু না থেকে যান। যারা পলিটিক্যাল এজেন্টস, যারা পোলিং এজেন্টস আছে সিপিএম পার্টি, যারা সাপোর্টার আছে, যারা ক্যান্ডিডেটস আছে, যারা ওয়ার্কার্স আছে, ওদের সুরক্ষা নিশ্চিত করার একটা আবেদন ছিল। এবং সব আবেদন মিলিয়ে একটা যেটা মুখ্য আবেদন ছিল সেটা ছিল যে সিসিটিভি ক্যামেরা যাতে ইনস্টল হয় পুলিং বুথের বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড, বাইরে এবং ভেতরে, তাতে যেন করে যাতে মানুষ যাতে সুষ্ঠুভাবে গিয়ে এবং তদারকি, একদম ডিরেক্টলি তদারকি যাতে ইলেকশন কমিশন করতে পারে, মানুষ যাতে সুষ্ঠুভাবে গিয়ে ভোটটা দিতে পারেন, সেই সকল কিছু নিয়ে আজকে শুনানি হয়। শুনানির পর আজকে মাননীয় আদালত আজকেই রায় দেন, এবং সেই রায়ে মাননীয় আদালত যেটা কয়েকটা অবজারভেশন দিয়েছেন, বলেছেন যে উনি যে অ্যালিগেশনসগুলো রিট পিটিশনের থ্রুতে করা হয়েছে, সেই অ্যালিগেশনসগুলো খুবই সিরিয়াস, এবং এটা যাতে না হয় সেটা সুনিশ্চিত করার দায়িত্ব স্টেট ইলেকশন কমিশনের। স্টেট ইলেকশন কমিশন আমাদের ডেমোক্রেটিক স্ট্রাকচারকে রক্ষা করার একটি মোক্ষম উপায় এবং গুরুদায়িত্ব আছে ওনাদের, তা ওনারা যাতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন সুনিশ্চিত করেন, এবং তার জন্যে ওনারা যেন ক্যাটাগরাইজ করে পোলিং স্টেশনসগুলোকে, কোনটা কতটা সেন্সিটিভ, কোনটা কতটা স্পর্শকাতর এরিয়া, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেন, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী যেন যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নেয়। কোর্ট এটাও অবজার্ভ করেছেন যে ইলেকশন কমিশন ওনার দায়িত্ব থেকে
বিলুপ্তি ঘটাবেন না, সেটাই সকলে আশা করেন এবং ইলেকশন কমিশন সেটা করবেন, সেটা কোর্ট আশা করছেন। যখন ইলেকশন কমিশনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেন্সিটিভ এরিয়াগুলোকে যেন ক্যাটাগরাইজ করে, সেক্ষেত্রে ইলেকশন কমিশনের কাছে 24 ঘন্টার মধ্যে সিপিআইএম পার্টি যদি চায় তাহলে ওদের একটা রিপ্রেজেন্টেশন দিতে পারে ওনারা কোন কোন পোলিং স্টেশনসগুলোকে স্পর্শকাতর হিসাবে ঘোষিত হোক সেটা চান। সেই আবেদন রিসিভ করার পর ইলেকশন কমিশন ফাইনাল সিদ্ধান্ত নেবেন এবং সেটা 24 ঘন্টা আগেই পাবলিশ করে দেবেন, যাতে কারোর জানে ভবিষ্যতে কোনো অভিযোগ সে বিষয়ে না থাকে। আর যেটা সবকিছুর এই অর্ডারের পুরো নির্যাস হিসাবে যেটা কোর্ট বারে বারে অবজার্ভ করেছেন এবং আশা রেখেছেন, ইলেকশন কমিশন যেন নিজের গুরুদায়িত্ব থেকে এবং স্ট্যাটুটারি এবং কনস্টিটিউশনাল লাইবিলিটি থেকে বিচ্যুতি না ঘটান। এটাই আজকে আমাদের রিট পিটিশনের মূল নির্যাস। এবার শিশির চক্রবর্তী সমস্ত আজকেই তো ফার্স্ট ডেট আসলো, আজকেই নোটিশ হয়ে গেছে। না, সাবমিশন আসছিল এটাই যে গভর্নমেন্ট তরফ থেকে ছিলেন দেবালয় ভট্টাচার্য আর ছিলেন অ্যাডভোকেট জেনারেল। ইলেকশন কমিশন থেকে ছিলেন ইলেকশন কমিশনের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেবালয় ভট্টাচার্য এবং গভর্নমেন্টের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল স্বয়ং ছিলেন আর অ্যাডভোকেট কর্ণজিৎ দেও ছিলেন। গভর্নমেন্ট ছিল যে সুষ্ঠুভাবে, অ্যাডভোকেট জেনারেল উনি এটাও স্বীকার করেছেন যে হ্যাঁ সুষ্ঠুভাবে ইলেকশন করাটা ইলেকশন কমিশনের দায়িত্ব এবং সেটা ডেমোক্রেসির একটা স্তম্ভ। তো উনি বিশেষ কোনো বক্তব্য রাখেননি, কোর্টের যা নির্দেশ দিয়েছেন উনি ওটা মেনে নিয়েছেন। আজকে কেসটা শেষ নিষ্পত্তি হয়েছে। ইলেকশনে আলাদা করে খুব আলাদা না, ইলেকশন কমিশন বলছে ওরা চেষ্টা করছে এবং ওরা সবসময় চাইছে যে ইলেকশন যাতে নিষ্পত্তি সুষ্ঠুভাবে হয়। এটাই ইলেকশন কমিশনের বক্তব্য ছিল। ওরাও চাইছেন, বলেছেন ওরাও চান যে সুষ্ঠুভাবে ইলেকশন হোক, সবাই যেন সুষ্ঠুভাবে নিজের ভোটটা কাস্ট করতে পারে, এটা দেখবেন ইলেকশন কমিশন। সেটা নিয়ে অ্যাডভোকেট জেনারেল স্যার বলেছেন যে এক্ষুনি যে পরিস্থিতি, দুদিনের মধ্যে সর্ব জায়গাতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা অতটা ক্যাপাসিটি নেই, সেটা বলেছেন উনি। যাই হোক, সেন্সিটিভ এরিয়াগুলোকে আইডেন্টিফাই করে সেখানে সে ব্যবস্থা নেওয়া হবে, যেখানে যতটা প্রয়োজন ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সঠিক ব্যবস্থা ইলেকশন কমিশন নেবে। মূলত উত্তরগুলো অ্যাডভোকেট জেনারেল স্যারই দিয়েছেন। তো সিসিটিভি ব্যাপারে আলাদা করে ইলেকশন কমিশন থেকে একটা নোটিশ দিয়েছে, যেটার মধ্যে 21 তারিখ অক্টোবরের একটা নোটিশ এসছে, এটা দিয়েছেন। এটার মধ্যে আছে যে আমি একটু পড়ি নোটিশটা, ওদের একটা অর্ডার আছে। ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স ভেস্টেড আন্ডার সাব রুল 2 অফ রুল 3 অফ দ্য ত্রিপুরা মিউনিসিপ্যালিটিস কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1995, the State Election Commissioner has approved that all events related to submission of nomination paper, scrutiny, withdrawal of candidature, commissioning of EVMS and counting of votes should be recorded through videography or CCTV. ওরা এই জিনিসগুলো, নির্ধারিত জিনিসগুলো সিসিটিভির মাধ্যমে করবেন, কিন্তু পোলিং বুথে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এটা ওনারা একটু বিচার্য বিষয়ে রেখেছেন। ওটা সেন্সিটিভ এরিয়া, স্পর্শকাতর এলাকাগুলোকে ক্যাটাগরাইজ করার পর গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবেন। তোমার ধন্যবাদ। আমরা আশা রাখছি, যেহেতু ইলেকশন কমিশন নিজের দায়িত্ব সম্বন্ধে একটা স্ট্যাটুটারি বডি, আমরা আশা রাখছি ইলেকশন কমিশন তার দায়িত্ব করবে। সেটা আশা করা ছাড়া, কারণ এই ইলেকশন ব্যাপারে আইনগতভাবে উচ্চ আদালতের কিছু লিমিটেশনস আছে, তো সেই লিমিটেশনসগুলো আদালত ক্রস করতে তো পারবে না, যে আইন দ্বারা বিদ্ধ লিমিটেশন। সেক্ষেত্রে ইলেকশন কমিশন যে নির্দেশ দিয়েছে এবং বারবার সুপ্রিম কোর্টও বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা ইলেকশন কমিশনের দায়িত্ব, সেটা করবে। যদি ভবিষ্যতে দেখা যায় যে ইলেকশন কমিশন তার দায়িত্ব থেকে বিচ্যুতি হয়েছে, তখন এটা ভাববো, যখন যে পরিস্থিতি।
আজকে মাননীয় উচ্চ আদালতে আরেকটা মামলা ছিল নিকুঞ্জ দেবনাথ যেটা করেছেন সেপারেট মামলা না একটা সেপারেট মামলা, separate। সেপারেট কাইন্ডলি নাম্বার পিটিশনের নাম্বার করে বলে দেবেন। স্টেটমেন্টটা দিয়ে না দেওয়ার জন্য। নিকুঞ্জ দেবনাথের যেই কেসটা মাননীয় উচ্চ আদালতে করেছেন তার নাম্বার হচ্ছে WPC 838 অফ 2021 ডব্লিউপিসি 838 অফ 2021। তোমারটা করে দাও। করে দিয়ে দাও। আর আর সিপিএম পার্টি যে কেসটা করেছে এটা হলো রিট পিটিশন ব্র্যাকেটে সি নাম্বার 845 অফ 2021। নিকুঞ্জ দেবনাথ ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড নাম্বার 3 কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কলিস্টের প্রার্থী ছিলেন। উনি মনোনয়ন সাবমিশন করেছেন 27 তারিখে, গত মাসের 27 তারিখে সাবমিশন করার পর থেকে ওনার উপর বিভিন্ন থ্রেট আসতে থাকে যাতে ওনার নমিনেশনটা উনি উইথড্র করে নেন। তো আলটিমেটলি 4 তারিখে পাবলিক হলিডে ছিল, 4 তারিখে ওনাকে ফোর্সফুলি রিটার্নিং অফিসারের কাছে নিয়ে যাওয়া হয় এবং রিটার্নিং অফিসার ওই দিন ওনার অফিস খুলেন। খোলার পরে নমিনেশনটা অ্যাকসেপ্ট করে। এই রিট পিটিশনে আমাদের বক্তব্য ছিল ত্রিপুরা মিউনিসিপ্যাল ইলেকশন কন্ডাক্ট রুলস 1995 অনুযায়ী ওইখানে সেকশন 11-এ স্পেসিফাই করা আছে যে কিভাবে প্রসেসটা হবে। প্রথমে সাবমিশন অফ নমিনেশনস, তারপর স্ক্রুটিনি, তারপর উইথড্র, তারপর ভোট হবে। তো এখানে রিটার্নিং অফিসার এরোনিয়াসলি ওনার জুরিসডিকশনটাকে এক্সারসাইজ করেছেন করে 4 তারিখে স্ক্রুটিনের আগের দিনই ওনার এই নিকুঞ্জ দেবনাথের যেই নমিনেশন পেপারটা উইথড্রল অফ ক্যান্ডিডেটের যেটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এইখানে বলা যে 7-8 জন দুষ্কৃতী উইদিন 4 তারিখ সকালবেলায় ফোর্সফুলি নিকুঞ্জ দেবনাথকে আরোর কাছে নিয়ে যায় এবং আরও উইদিন অফিস খুলে পাবলিক হলিডের দিন অফিস খুলে ওনার নমিনেশনটা অ্যাকসেপ্ট করে। তো যেহেতু রুল 11-কে ভায়োলেট করেছে তাই এই রিট পিটিশনটা করা হয়েছিল। এই রিট পিটিশনটার আজকে শুনানি হয়েছে উচ্চ আদালতে। শুনানির পর সেম বেঞ্চ শুনানির পর আদালত যেই রায়টা দিয়েছেন তার অপারেটিভ পোর্শনটা আমি পড়ে দিচ্ছি। In this context, we allow the petitioner to make a representation to the Chief Election Commissioner Tripura by dilating the grievance in the manner he chooses to present. The State Election Commissioner may within 24 hours from the time of receipt may take decision on such representation if required on inquiries. যদি ইলেকশন কমিশনার যদি মনে করেন যে ওনার যে অভিযোগটা সেটার উপরে ইনকোয়ারির দরকার আছে উনি সেটার উপর ইনকোয়ারি করতে পারেন, কিন্তু রিপ্রেজেন্টেশনটা দেওয়ার 24 ঘন্টার মধ্যে এটাকে ডিসপোজ করতে হবে। In terms of the above, this petition stands disposed of. Before parting with the records, we direct the review committee for providing security to assess the threat perception. যেটা threat perception যেটা ছিল of the petitioner, and if it is found that he should be provided with a security coverage, due action be taken forthwith. রিভিউ কমিটি ডিসিশন নেবে ওনার থ্রেট পারসেপশনটা কতটুকু বা ওনার সিকিউরিটির প্রয়োজন আছে কিনা। যদি সিকিউরিটির প্রয়োজন হয় তাহলে যাতে মানে খুব তাড়াতাড়ি দ্রুত যাতে ওনাকে সিকিউরিটি কাভারেজের মধ্যে আনা হয়। এটা আজকে আদালত সব উভয় পক্ষের শুনানির পরে যে অপারেটিভ পোর্শনটা শুনালাম এটা ওনার রায়টা দিল। নমিনেশন ব্যাপারটা যেহেতু ইলেকশন প্রসেস চলছে, যেহেতু হাইকোর্টের লিমিটেশনস আছে, সেই জন্য নমিনেশনটা নিয়ে এখনই আদালত কিছু বলবে না। তো এটাকে ইলেকশন কমিশনারকে তার গ্রিভেন্সটা জানানোর পর ইলেকশন কমিশনার সেইভাবে এটাকে গ্রিভেন্সটাকে শোনার পর উনি ওনার মতো করে এটার যা স্টেপ নেবেন 24 আওয়ার্সের মধ্যে। মানে আজকে হাইকোর্ট তো দিল ডাইরেকশন, কালকে যদি ইলেকশন কমিশন থেকে ডিফেন্সটা জানানো হয় তাহলে এর থেকে 20 যখন পাবে এইটা তখন থেকে 24 ঘন্টার মধ্যে এই রিপ্রেজেন্টেশনটাকে ডিসপোজ করতে হবে। কি হইতে পারে?
এটা রিপিটিশনটা সেটা তো আমরা এখন কিছু বলতে পারবো না। ইলেকশন কমিশন ডিসক্লোজটা করবে যে কি কি অপশন মানে বিকল্প কি কি দিতে পারে। ইলেকশন কমিশন যদি এটার গ্রিভেন্সটা যদি ইনকোয়ারি করে, যদি মনে করে, যদি আদালত তো বললো যদি মনে করেন যে ইনকোয়ারি করার দরকার আছে তাহলে ইনকোয়ারি করবে। যদি ইনকোয়ারি না করে ওনারা যদি ওনাদের মতো করে কি করবে সেটা তো এক্ষুনি কিছু বলা যাচ্ছে না সেটা। পরিষ্কার যেহেতু অ্যাকর্ডিং টু রুল স্টেপ বাই স্টেপ যেতে হয়, যে নমিনেশন উইথড্রর আগেই তারে ফোর্সফুলি উইথড্র করে আনা হয়। উইথড্র করে নেওয়া এখানে হয়েছে, তো একটা ভায়োলেশন হয়েছে রুলসে, রুলসের ভায়োলেশন আছে এটা তো একদম পরিষ্কার দিনের আলোর মধ্যে। এইটা। যে তারপরে এটা ইলেকশন কমিশনার ডিসিশন নেবে। ভায়োলেশন ইলেকশন কমিশন সেগুলো অ্যাকশন নিতে পারেন। যদি না নেয় আমরা যদি নির্বাচন মনে করি স্থগিত সঠিক থেকে হয়নি, শুরু সবটাই করতে পারেন। তাহলে আমাদের কাছে নেক্সট কোর্স অফ অ্যাকশন থাকবে, আমরা দেখবো। এর মাঝখানে তো ইলেকশন সব আরম্ভ হয়ে গেল 27 তারিখ। না না সে ঠিক আছে, সাপোজ কালকে আমি যদি কালকে রিপ্রেজেন্টেশন দিই, উইদিন 24 আওয়ার্স ইলেকশন কমিশন যদি অন দ্য ফেস অফ রেকর্ড যদি মনে করেন কোনো ইনকোয়ারির দরকার নেই, যদি বিলিভ করে যে না যেটা এসছে সেটা অ্যাকর্ডিং টু প্রসিডিওর হয়নি, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অফ উইথড্রয়ালটা প্রসিডিওর অনুযায়ী হয়নি, সুতরাং সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন সেই ইলেকশনটা সেই কেন্দ্রের ইলেকশনটাকে ইচ্ছে করলে স্থগিত রাখতে পারেন, কিংবা মানে সেই কেন্দ্রের ইলেকশনটা যার নমিনেশনটাই হয়েছে উইথড্রলটা যেভাবে হয়েছে সেই উইথড্রলটাই করে তাকে ইলেকশনে পার্টিসিপেট করার স্কোপ দিতে হবে। জাজমেন্টের মধ্যে যদি বলা আছে কি আপনারা যদি স্যাটিসফাই না হন তাই যে ডাইরেকশন যেতে চাই না এটা তো এটা কোনো সময় থাকে না। মানে আমি কই যাচ্ছি যে অনেক সময় আমরা দেখি কি জাজমেন্টের মধ্যে যদি পিটিশনার যদি স্যাটিসফাই না হয় তাহলে আবার তার কাছে হাইকোর্ট একটা অপশন দেয় যে আবার ফিরে যেতে পারে পিটিশনার হাইকোর্টের কাছে। যে এরকম কোনো কিছু অপশন যদি স্যাটিসফাই না হয় তাহলে অ্যাকর্ডিং টু রুলস যেটা করা সেটা করবে, এটা যেহেতু এখানে আছে অনেক, বিকজ ইট ইজ ইলেকশন, এটা রিট জুরিসডিকশনের বিষয় নয়। So, আমার ইলেকশন প্রসিডিওর অনুযায়ী ইলেকশন অফিসারের কাছে যখন আমি করছি স্টেট ইলেকশন কমিশনের কাছে, সেটা করার পর সেই রিপ্রেজেন্টেশন দেওয়ার পর ইলেকশন কমিশন যখন সেটাকে ডিসপোজ করবে, ইলেকশন ল এর মধ্যে বলা আছে আমাকে কোথায় যেতে হবে, আমাকে আগে সেই রিড্রেসালের জন্য যেতে হবে। না ফার্দার কি যদি এখন ইলেকশন কমিশনের যে রিড্রেসাল দিল এটাতে আপনি স্যাটিসফাই না হলে হ্যাঁ স্যাটিসফাই না হলে স্যাটিসফাই না হলে ইলেকশন কমিশনের এপিলের জুরিসডিকশন আছে, ইলেকশন ল এর মধ্যে মানে মিউনিসিপাল অ্যাক্টের মধ্যেই আছে কার কাছে আমাকে অ্যাপিল করতে হবে, সেই জুরিসডিকশন অনুযায়ী আমাকে অ্যাকর্ডিং টু ল প্রসিড করতে হবে। এরপরে যদি ওরা না মেনে ইলেকশন এই প্রসেসটাই মেনে নেয়, এটার পর ইলেকশনের পরও আমাদের রিকোর্স আছে, সেই সমস্যা নেই। এবার এটা দীর্ঘদিন চলে তো আইনটা, আইনের মধ্যে চলবে। এখানে ইলেকশন লটা হাইলি টেকনিক্যাল, এখানে প্রসিডিউর যেভাবে আছে হ্যাঁ এভাবে চলতে হয়। এই পিটিশনে এই মামলাতে গভর্নমেন্টের কোনো সাবমিশন আছে বলবেন? এই মামলাতে গভর্নমেন্টের শুধু সাবমিশন একটাই ছিল যে যেহেতু ইলেকশন প্রসেস চলছে সেহেতু ইলেকশন প্রসেসটাকে যাতে কোনোভাবে হ্যাম্পার না করা হয়। ইলেকশন কে দাঁড়িয়েছিলেন গভর্নমেন্টের সাইডে? গভর্নমেন্টের সাইডে ছিলেন অ্যাডভোকেট জেনারেল আর ইলেকশন কমিশনের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেবালয় ভট্টাচার্য। সুভাষিস তলাপাত্র এবং জাস্টিস এস.জি. চট্টোপাধ্যায় ডিভিশন। একটা তো কোশ্চেন এরাই হয়ে যাচ্ছে যদি ইলেকশন হয়েই যায় তারপরে আবার তারা 5 বছরের লেগে তো কি হয়ে গেল ইলেকশন প্রসিডিউরটা যেহেতু হ্যাম্পার হইতো না। ইলেকশন হওয়ার পরে জিতার পরে মামলা হেরেছে, এরকম জেগে চৌধুরী বীরেন দত্ত কেস করেছিল, জেগে চৌধুরী বহুদিন পরে নির্বাচন হেরেছে, এরকম বহু ইলেকশন লটার মধ্যে আছে, মিউনিসিপাল অ্যাক্টে আছে। প্রধানমন্ত্রী আসছে ইন্দিরা গান্ধী, হ্যাঁ আসছে, কাজে এইটা আছে, এটা নিয়ে আমরা চিন্তিত না। স্যার একটা ব্যাপারে এই যে আপনারা যে আজকে রিটটা করলেন সিপিআইএম এর পক্ষ থেকে, সেই রিটের ভিতরে কি উল্লেখ ছিল যে নির্বাচন কমিশন এই বছর সিদ্ধান্ত নিছেন যে এই যে ভোটার যে লিস্ট বা ভোটার যে স্লিপ এটা ইলেকশন কমিশন দিতে পারবে, এবার তারা দিতেছেন না, আপনারা কি এটা কোনো উল্লেখ করছিলেন আপনাদের? না এটা আমরা উল্লেখ করি। আচ্ছা অথবা মানে মিউনিসিপ্যাল ইলেকশন ডিক্লেয়ার পর কেমন ধরনের সন্ত্রাস বা কতটুকু অ্যাটাক হয়েছে এই ধরনের কোনো এটা ছিল, এটা আমাদের ছিল, আমরা অনেকগুলো এফআইআর এনেক্স করেছি, অনেকগুলো রিপ্রেজেন্টেশন যেগুলো রিটার্নিং অফিসার ডিএমইওদের কাছে করা হয়েছে সেগুলো আমরা এনেক্স করেছি। কতগুলো এমন এফআইআর রেকর্ড হ্যাঁ এবং কতগুলো এফআইআর ঘটনা ঘটেছে? আমরা প্রায় 8টা এনেক্স করেছি। মানে যেগুলো শুধু কমিউনিস্ট বা সিপিএম? হ্যাঁ এটা যেহেতু পার্টির তরফে কেস, এটা পার্টির ক্যান্ডিডেটসদের থ্রেট দেওয়া হয়েছে, এরকম আরো অনেক আছে যেখানে পুলিশ কোনো রিসিভ কপি দেয় না, এমন আমাদের কাছে বাঞ্চ আছে, পুলিশ রিসিভ কপি দেয় না বা গেলে পুলিশ রাখে না, রিসিভ কপি না দেওয়ার দরুন আমরা এটাকে
কোর্টের কাছে প্রডিউসও করতে পারছি না। আপনারা যেগুলি অ্যানেক্সচারগুলি এগুলো রিসিভ আছে, এরকম 8টা দিয়েছি। আপনাদের অ্যানেক্সচারগুলির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের কোনো না, হাইকোর্ট যেহেতু যেহেতু এগুলো ক্রিমিনাল কেস হয়েছে, ক্রিমিনাল কেসে যতক্ষণ না পুলিশ চার্জশিট দেয় তার মেরিট নিয়ে কোর্ট তো কোনো বক্তব্য রাখতে পারেন না। কিন্তু যেহেতু এলিগেশনসের নেচারগুলো খুব গ্রিভিয়াস, কোর্ট সেটাকে কনসিডার করে স্টেট ইলেকশন কমিশনারকে বলেছে যথোপযুক্তভাবে বিষয়টাকে দেখতে। আর যেহেতু যতটা মেরিট যতখানি সংক্রান্ত আছে সেটা পুলিশের জুরিসডিকশন, প্রত্যেক আইনের যে পেরিফেরি আছে সেখানে নির্ধারিত জুরিসডিকশন আছে এক একটা ইনস্টিটিউশনের। আপনাদের তো পিটিশনে রিট পিটিশনেই ছিল, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, রুলস এন্ড রেগুলেশন ভায়োলেন্স করছে নির্বাচন কমিশন নিজেই। হ্যাঁ, আমাদের যে এলিগেশন গুলো ছিল, আমাদের এগুলো যেহেতু ছিল, এগুলো আপনি কিভাবে বিশ্বাস করছেন যে ওরা আবার রক্ষা করবে? না, সেটা বিশ্বাস করা ছাড়া কি আমাদের কাছে কোনো উপায় আছে? স্তম্ভকে আমাদের বিশ্বাস করতেই হবে। আর যাতে যেন বিশ্বাস করে মানুষ, সেই বিশ্বাসটা যাতে মানুষ ফিরিয়ে পায় সেটার জন্য আমরা আম জনতা আছি। যে কেন বিশ্বাসটা হারালো সেটা দেখবার জন্যই ভোট আছে, সেটাই আপনারা দেখবেন, মানুষ দেখবে যে কেন এই বিশ্বাসহীনতার জায়গাটা সৃষ্টি হলো কেন, এবং যারা সে বিশ্বাস রাখতে পারে না তাদের সম্বন্ধে বিচার করার একমাত্র সুপ্রিম অথরিটি মানুষ, জনগণ আছে। এটা তো আছে। তাছাড়া আমরা আদালতে গিয়েছি, আদালত নির্দেশ দিয়েছে কোর্টে যাব। আমরা যদি আবার দেখা যায় আমরা আবার ক্ষুব্ধ হচ্ছি, তাহলে আমরা আবার আইনি ব্যবস্থা আছে তা নেব। আরেকটা মামলা হয়েছিল, সমর চক্রবর্তী ডেপুটি মেয়র, উনি ইন্ডিভিজুয়ালি মোকদ্দমাটা করেছিলেন। এটা সংক্রান্ত ব্যাপারে শিশিত করতে। নমস্কার, সাংবাদিক বন্ধুদেরকে বলছি, আজকে মোট 3টে মামলা আমাদের মুভ করা হয় হাইকোর্টে। এই 3টি মামলারই নির্যাস হচ্ছে মূলত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং 3টে মামলাতেই বিশেষ করে হাইকোর্ট মানে যে মামলাটা একটু আগে বলল রাজস্বী পুরকায়স্থ WPC 845, তাতে আমাদের অভিযোগ ছিল মূলত যে চারদিকে যে গণতন্ত্র বিপন্ন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রসিডিওরের জন্য গিয়েছিলাম। এবং আপনারা অনেকেই একটা প্রশ্ন করেছেন যে আমাদের অভিযোগগুলো সম্পর্কে হাইকোর্ট কি বলেছে। সেখানে হাইকোর্টের অবজারভেশন হচ্ছে, দ্য এলিগেশন মেড ইন দ্য রিট পিটিশন হ্যাভ বিন অ্যাপ্রিসিয়েটেড বাই আস অন দ্য ফেস অফ দোজ। দ্যাট মিনস হচ্ছে যে এলিগেশনগুলো নিয়ে যাওয়া হয়েছে সেটাকে তার ফেস থেকেই, অর্থাৎ সেই এলিগেশনের অভিযোগগুলোকেই প্রাইমা ফেসি স্যাটিসফাইড, এবং কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, করেই কিছু নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে। সিমিলারলি প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, উনি মামলা করেছিলেন গত পালাবদলের পর থেকে, অর্থাৎ 2018 পর থেকে এখন অবধি ওনার বাড়ি প্রায় 8 বার আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত লোকসভা নির্বাচনের পরে আক্রমণ করেছে, রাত্রিবেলা আক্রমণ করে ওনার ভাই যিনি TCS অফিসার তার গাড়ি পর্যন্ত ভেঙেছে। উনি FIR করেছেন, পুলিশ খুঁজে পায় না আসামি, FRT দিচ্ছে। CCTV ফুটেজ আছে, তাও আইডেন্টিফাই করতে পারছে না। তার থেকে স্পষ্ট যে পুলিশ তার ভূমিকা সঠিকভাবে পালন করছে না, এবং সেখানে থ্রেট পারসেপশন আছে। পুলিশ নিজেই স্বীকার করছে ঘটনা সত্য, অর্থাৎ আক্রমণের ঘটনা সত্য। লাস্ট আক্রমণ হয়েছে 11/11/2021। একই অবস্থা, একই কায়দায় বাইক বাহিনী যাচ্ছে, ওনার বাড়িতে বিভিন্ন মদের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, অর্থাৎ কাচের বোতল ছুটছে, ওনার বাড়ির জিনিসপত্র নষ্ট করছে, ওনাকে বিভিন্ন সময় থ্রেট করছে যে ওনাকে মারা হবে ইত্যাদি। এর পরিপ্রেক্ষিতে উনি পুলিশের প্রোটেকশন চেয়ে মামলা করেছেন। গত সোমবার দিন আমি সেই মামলাটা মেনশন করার পর মাননীয় হাইকোর্টের মাননীয় বিচারক সুভাষিস তলাপাত্রের বেঞ্চে, এবং উনি তখন সরকার পক্ষের যে উকিল ছিলেন সেখানে দেবালয় ভট্টাচার্য, ওনাকে বলেছিলেন যে সোমবার দিন উনি যেন এই মামলাটার বিষয়ে প্রিপেয়ার হয়ে আসেন সমস্ত নথিপত্র নিয়ে। গত শনিবার দিন বিকেলবেলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ SP এবং নির্বাচন কমিশন, SPকেও আমরা করেছিলাম, নির্বাচন কমিশন SPকে ডাইরেকশন দিয়েছিল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য থ্রেট পারসেপশন অনুযায়ী এনকোয়ারি করে। সেই অনুযায়ী শনিবার দিন সন্ধ্যেবেলায় ওনাকে সিকিউরিটি দেওয়া হয়।
ফলে এই মামলাটায় আদালতে আমরা মামলা করার পর যেহেতু সিকিউরিটি দিয়ে দেওয়া হয়, ফলে আদালত থেকে আর কোনো সুনির্দিষ্ট অর্ডারের প্রয়োজন হয় না, যেহেতু ওনার রিলিফটা অলরেডি গ্রান্টেড। যদি এরপর সিকিউরিটি প্রত্যাহারের পর যদি আবার কোনো প্রয়োজন থাকে তাহলে উনি আদালতে যেতেই পারেন। তবে এই 3টে মামলার মূল নির্দেশ হচ্ছে আগামী যে নির্বাচন সেইটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার রাখা এবং গণতন্ত্রকে এস্টাবলিশ করা, এটাই হচ্ছে মূল নির্বাচন। এবং সেইখানে কোর্টও সেটা বারবারই বলেছে যে কোর্টের যদি ডেমোক্রেসি যদি বিপন্ন হয়, কোর্ট তার চোখ বুজে থাকতে পারেন না, কোর্টকে তার ভূমিকা পালন করতে হবে এবং কোর্ট সেই অনুযায়ী কিছু নির্দেশ দিচ্ছেন। সেগুলো যদি যথাযথভাবে নির্বাচন কমিশন পালন করতে ব্যর্থ হয় তাহলে আমাদের কাছে দরজা খোলা রয়েছে আবার কোর্টের দরজা নাড়ার। আমাদের কাছে দরজা খোলা রয়েছে জনগণকে নিয়ে সেই গণতন্ত্র রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামে পথ চলার। ধন্যবাদ আপনাদের সকলকে।